দেশের অবস্থা ভালো না, অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত, বিদেশ নীতি সম্পূর্ণভাবে ফেল, আমাদের দেশের প্রধানমন্ত্রী কম্প্রোমাইজড, রাহুল গান্ধী যতগুলো আগাম বলেছিলেন, একদম কোভিড থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে, দেশের অর্থনীতি, বিদেশ নীতি নিয়ে যা যা বলেছিলেন, সবগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, দেশবাসী দেখতে পাচ্ছে যে একটার পর একটা সত্য হয়ে বেরিয়ে আসছে। এটাকেই বলে ভিশনারি লিডার। আমরা ক্ষমতা নেই, না রাজ্যে না কেন্দ্রে। প্রত্যেকটি ইউথ কংগ্রেস activist, they should be proud that you are having a visionary leader like Mr. Rahul Gandhi. দেশ মানুষ উপলব্ধি করতে শুরু করেছে যে কত বড় ভুল মোদী সাহেবকে প্রধানমন্ত্রী বানিয়ে ভোটে জিতিয়ে কত বড় ভুল করেছে। এখন মানুষ হারে হারে টের পাচ্ছে। একটা সারেন্ডার কি, তার দুর্বলতা আপনারা সবাই জানেন। একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলছে সেটাই করছে। কম দামে রাশিয়া থেকে তেল কিনতাম, পেট্রোলিয়াম প্রোডাক্টস কিনতাম, ডিজেল কিনতাম, গ্যাস পেতাম। যদিও দেশবাসী কোনো লাভ হতো না, তার বন্ধু আদানি আম্বানিদের ফায়দা হতো। কম দামে তেল কিনে রিফাইন করে সে বেশি দরে অন্যান্য দেশগুলোকে বিক্রি করত। এখন আমেরিকার চাপে পড়ে সে সস্তা দরে তেল ক্রয় করা বন্ধ করে দিয়েছে। বেশি দামে ভেনেজুয়েলা অয়েল আমেরিকা থেকে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সাহেব। দেশের অর্থনীতি আজকে দারুণভাবে বিপর্যস্ত। ওয়ার্ল্ড মনিটারি ফান্ড থেকে 249 লক্ষ কোটি টাকা ঋণ, অর্থাৎ প্রত্যেকটি ভারতীয় 4.5 লক্ষ টাকা ঋণের জালে আমরা আবদ্ধ আছি। তারপরে তার ইন্টারেস্ট গুনতে হচ্ছে। স্বাভাবিকভাবে জিনিসপত্রের হু হু করে যে জায়গায় দাম গিয়ে বেরোবে, দাঁড়াবে, গরিব অংশের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে না। এবং আজ থেকে মাস দেড় দুয়েকের মধ্যে ভাবপর্ষের অবস্থা আরো হতকুষ্ঠিতে দিকে যাবে। খাদ্যের সংকট দেখা দেবে, অনাহারে অর্ধাহারে মানুষ মারা যাবে। এরকম পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে। ভোট ছাড়া, দলের স্বার্থ সিদ্ধি ছাড়া না দেশের কথা ভাবে, না দেশের মানুষের কথা ভাবে বিজেপি পার্টি। যারাই নির্বাচিত হয়ে এসেছেন, আমাদের কাঁধে এখন মস্ত বড় দায়িত্ব। যুব কংগ্রেস সংগঠনকে শক্তিশালী করা, মানুষের কাছে পৌঁছানো, মানুষকে বোঝানো, যুবকদের আরো বেশি করে কিভাবে সংঘবদ্ধ করা যায় সেই প্রচেষ্টা আপনাদের নিতে হবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশাল বড় ফ্যাক্টর। আমাদের দেশের অধিকাংশ ভোটার 18 থেকে 35 বছর মধ্যে হচ্ছে ভোটার ম্যাক্সিমাম। কাজে এই যে আপনারা জিতে এলেন, শুধু জিতে ঘরে বসে থেকে স্বপ্ন দেখবেন যে কংগ্রেস আসবে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, আপনাদের কোনো ভূমিকা থাকলো না, সেটা হলে হবে না। প্রত্যেকজন
যার যার বুথে ফার্স্ট বি এ লিডার অফ ইউর বুথ, then be a leader of your ward, be it a panchayat or municipal ward, then be the leader of that constituency. এইভাবেই আপনারা সংগঠনটাকে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার দ্বারা এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ দেশটাকে বাঁচাতে হবে। দলটাকে ক্ষমতায় না বসানো পর্যন্ত দেশ বাঁচতে পারে না। কংগ্রেস হচ্ছে দেশ গড়া কারখানা, দেশের মানুষের সাথে কংগ্রেসই কাজ করে। ভ্রষ্টাচার ছেয়ে গেছে সারা দেশব্যাপী, একদিকে ঋণ নিচ্ছে আর লুটে ফুটে খাচ্ছে। मोदी একটাই কথা, मैं तो आज नहीं कल चला जाऊंगा, जो भी आने वाला प्रधानमंत्री बनेगा वो देश को कैसे संभाल पाते हैं मेरे को भी देखना है। কালকে যখন প্রধানমন্ত্রী রাহুল গান্ধী হলো, এই যে 249 লক্ষ কোটি ওয়ার্ল্ড মনিটারি ফান্ড প্লাস তার ইন্টারেস্ট, দাম কি কমাতে পারবে? টাকা তো রিপেমেন্ট করতে হবে। তখন মানুষ আবার প্রশ্ন করবে কংগ্রেসের দিকে, দেশটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি। কাজে সেই জায়গা থেকে আপনাদের উপলব্ধি করতে হবে দেশ বাঁচানোর লড়াই, এই দেশ বাঁচানোর লড়াইয়ে জাতীয় কংগ্রেসের সৈনিক হিসেবে যুব কংগ্রেস একটা বিশাল বড় দায়িত্ব পালন করবে আমার বিশ্বাস। আমি বলছিলাম মনীষজিকে যে যদিও এটা আপনার জুরিসডিকশন না, তারপরেও বলছি আমাদের এখানে ছাত্র সংগঠনের নেতা নেই। যুবক ছাত্র জেনজি থেকে যদি একত্রিত করতে হয় তাহলে দয়া করে আপনি এই ব্যাপারটা একটু কংগ্রেস হাইয়েস্ট অথরিটির সঙ্গে আপনি কথা বলুন এবং যাকে খুশি তাকে বানিয়ে দিন, যাতে করে আমার ছাত্র যুবক আমরা বেশি মাত্রায় জেনজিকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি। আমার আরেকটা প্রস্তাব থাকবে, মেম্বারশিপ হয়েছে এতদিন আমাদের ছিল কত 50 টাকা। আমার অনুরোধ থাকে मनीष কাছে, इनको दोबारा एक मौका दीजिएगा कि 5 रुपए वाला मेंबरशिप ये लोग करें ताकि और भी हम युवा से जुड़ सके। সংগঠনের নির্বাচনে 50 টাকা ছিল, ফাইন, দ্যাট ইজ ফাইন। এখন আরো আমরা যুবকদের কাছে পৌঁছবো, প্রদেশ যুব কংগ্রেস একটা মেম্বারশিপ চালু করুক যার মূল্য হবে 5 টাকা, যাতে করে আমরা বাড়ি বাড়ি গিয়ে যুবকদের কাছে গিয়ে আমরা তাদেরকে মেম্বারশিপ এনরোলমেন্ট করাতে পারি। এটা একটা এই 100 ডেজের অ্যাকশন প্ল্যানের মধ্যে এটাও যাতে থাকে আমার একটা অনুরোধ থাকে। Number 2 suggestion, we are not at all active in social media. আপনারা যারা এসেছেন এখানে নবনির্বাচিত হয়ে বুকে হাত দিয়ে বলুন, রাহুল গান্ধী কটা পোস্ট কটা টুইট রিটুইট করেন? সামাজিক প্ল্যাটফর্মে আপনারা যেটাই আপনারা আছে কয়টা আপনারা শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন? বলুন। আস্ক, পুট দিস কোয়েশ্চেন টু ইয়োরসেলফ। এই প্রশ্নটা নিজেকে নিজে জিজ্ঞেস উত্তর পেয়ে যাবেন। আমার অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে, রাহুলজি, খড়গে সাহেব এবং আমাদের কংগ্রেস দলের অন্যান্য প্রদেশ কংগ্রেসের যে সমস্ত পোস্টগুলো হবে আপনাদের চোখে পড়বে সেগুলো বেশি মাত্রায় শেয়ার করুন, যাতে করে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। ন্যাশনাল মিডিয়া, খবরের কাগজ, টেলিভিশন, ভাববেন না এই খবরগুলো প্রচার করুন। এই দেশের যে অর্থনৈতিক মন্দা,
কোন ডিবেট চলে? ন্যাশনাল টিভি চ্যানেলগুলোতে দেখেন, খবরের কাগজে দেখেন। কালকে টিভি চ্যানেল ঘুরে দেখছিলাম, হঠাৎ দেখলাম কোথাও একটা মসজিদের নিচে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নাকি বের করেছেন এটা মন্দির ছিল, এখন এটাই হয়ে গেছে এখন ইস্যু ইলেকট্রনিক চ্যানেলগুলোর কাছে, ন্যাশনাল টিভি চ্যানেলের কাছে। মানে হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ, ইন্ডিয়া, পাকিস্তান, এই ছাড়া আর কোন ইস্যু নিয়ে চর্চা করতে আমরা দেখি না। পশ্চিমবাংলার ক্ষমতা বদল হয়েছে, উত্তরপ্রদেশের বুলডোজার রাজনীতি এবার শুরু হয়েছে। এরা ইতিহাসকে বিকৃত করতে চায়। এই দেশের মুসলমানরা যেটা বিশাল বড় দেশ স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত ছিল, সেই জায়গাটা তারা বুঝে দিতে চায়। নতুন ভাবে ইতিহাসকে বিকৃত করে ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে যুবকদের ব্রেইন ওয়াশ করতে চাইছে এরা। ফার্স্ট yourself be educated. Try to learn the history, perfect history from a historian. Don't believe in WhatsApp University. Don't be a student of WhatsApp University. এই তয়েস করার কাজে যেমন আমাদের ঠিক সমস্ত ধর্মের লোকদের সমানভাবে তাদের অংশীদার ছিল, ইতিহাস তাই বলে। সেই জায়গায় বিকৃত করে একটা শ্রেণীর লোকদের বাদ দিয়ে দেশ কখনো এগোতে পারে না। এটা সব ভোটের রাজনীতির জন্য করা হচ্ছে। এই জিনিসটি উপলব্ধি করুন এবং সুস্থ সমাজ গঠনের কাজে আপনাদের নিজেদেরকে নিয়োজিত করুন। ড্রাগের খাবার শুধু ত্রিপুরায় নয়, সারা দেশ জুড়ে এখন নেশা কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছে। আদানি পোর্টে এতগুলো ড্রাগ ধরা হলো, তার লিঙ্ক খুঁজে পেল, এনআইএ লিঙ্ক খুঁজে পেল। এই যে পেহেলগাঁও এটাকের সঙ্গে এই ড্রাগের যোগাযোগ পেল, কজনকে অ্যারেস্ট করতে পেরেছে। নিটের প্রশ্নপত্র ফাঁসতে প্রথমবার না, 2024 না 2024 হয়েছিল, তখনও সিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার কনক্লুশন কি? একের পর একের এই দেশের মেধাকে বিক্রি করছে এরা। শুধু তারা অর্থ ছাড়া কিছু জানে না। এদের হাতে দেশ, কাজে দেশটাকে রক্ষা করার কাজে আমাদের এগিয়ে আসতে হবে। বিশাল বড় ভূমিকা, অস্বাভাবিক কিছু না। এই চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য আমি অল ইলেক্টেড ইউথ লিডারদের কাছে আমার আবেদন থাকবে। আর ইউ রেডি গাইজ? আর ইউ রেডি টু ফাইট ইট আউট? তোমরা কি পারবে? নিজের উপর আস্থা আছে? এই দেশটাকে রক্ষা করার কাজে তোমরা হাত বাড়াবে তো? বলো। কিপ ইট ইন মাইন্ড। এই যে দায়িত্ব, এই ইলেকশনের মাধ্যমে তোমরা দায়িত্ব পেয়েছো, সঠিকভাবে সেই দায়িত্ব পালন করার জন্য রাহুল গান্ধী প্রত্যেকটি যুবকের কাছে আবেদন জানাচ্ছে, ভাই मैं लड़ रहा हूं, तुम लोग आप लोग मेरा सैनिक हो। देश को आगे ले जाने के जो मकसद है वो मकसद पूरा करना है। সৈন্যদের কাছে উনি অ্যাপিল করছেন যে তোমরা এগিয়ে আসো, শক্তি দাও, আমাকে শক্তি যোগাও, রাহুল গান্ধীকে শক্তি যোগাও, দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ো। এটাই হোক আজকে এই প্রথম এক্সিকিউটিভের এক নম্বর রেজুলেশন। আমি আর দীর্ঘায়িত করব না। I wish you all the best, and I believe, and I have the firm opinion that in the coming days Youth Congress is in the safe hands of the youth of this state, and they prove themselves that yes, मैं कुछ करके दिखाने वाला हूं, मैं अपने आप को साबित करने वाला हूं, इस देश को भाजपा से मुक्त करवाने वाला हूं,
और आने वाले 2029 के चुनाव में राहुल जी को हमें प्रधानमंत्री बनाना है, देश के खातिर, पार्टी के खातिर। ন্যাশনাল লেভেল আর আমাদের রাজ্যে সবচেয়ে বেশি 14.7%, অ্যারাউন্ড 15% আনএমপ্লয়মেন্ট। তার মধ্যে ভ্যাকেন্সি কত? ভ্যাকেন্সি আছে 52,000-এর উপরে, 52,000-এর উপরে ভ্যাকেন্ট পোস্ট। ওভারেজ কত? 18,464। এট প্রেজেন্ট 18,464 জন হলো ওভারেজ। এই যে টোটাল ফিগার, এতে পরিষ্কার যে সরকার শিক্ষিত বেকার থেকে শুরু করে গ্রামীণ বেকার, সমস্ত অংশের বেকারদের নিয়ে শুধু ছিনিমিনি খেলছে না, তাদের স্বার্থ রক্ষার্থে একটা সরকার কোন পর্যায়ে নেমে আসতে পারে তার একটা ফিগার দেখলেই আপনারা বুঝতে পারবেন। 2017 সালে এই রাজ্যের এমপ্লয়ীদের সংখ্যা ছিল, সরকারি চাকরিদের সংখ্যা ছিল টোটাল 1,52,436 জন। 1,52,436 জন ছিল আমাদের এমপ্লয়ি 2017 সালে। আর এবছর কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে পুরস্কৃত করেছে। কেন পুরস্কৃত করেছে? আমাদের রাজ্যের কর্মচারীর সংখ্যা আমরা 1 লক্ষর নিচে নামিয়ে নিয়ে এসেছি। 52,000 ভ্যাকেন্ট পোস্ট রেখে আর গত 8 বছরে এই রাজ্যে প্রায় 28,000 পদ বিলুপ্তি করে সরকার, কেন্দ্রীয় সরকার থেকে পুরস্কার গ্রহণ করছে। এই রাজ্যের শিক্ষিত বেকাররা তারা চাকরি পাচ্ছে না। যারা প্রতিশ্রুতি রেখেছিল যে বছরে 50,000 চাকরি, আজকে এই সরকার একটা অপদার্থ সরকার, ব্যর্থ সরকার রূপে পরিগণিত হয়েছে। এই সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। এই সরকারের বিরুদ্ধে আমাদের যুব প্রতিনিধিদের তাদের রাস্তায় নামতে হবে। আমাদের রাজ্যের বেকারদের স্বার্থে, আমাদের রাজ্যের শিক্ষিত মেধা অন্বেষণের জন্য আপনাদেরকেও রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। ভারতবর্ষের চিত্র ভালো